শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। TV18কে অসংখ্য ধন্যবাদ আজকে এই বাংলায় শিল্পের জোয়ার শেষ বিষয়ে একটি সেশন অর্গানাইজ করবার জন্য। তো প্রথমেই আমি শুরু করব সুবীর তোমাকে দিয়ে। বাংলাদেশে শিল্পায়ন শুরু হয়েছিল আয়রন অ্যান্ড স্টিল দিয়ে, এবং আর্সেলার মিত্তলের মতন একটা কোম্পানির কর্ণধার হয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আয়রন অ্যান্ড স্টিল এটা কি ভবিষ্যৎ হতে পারে? কারণ টেকনোলজির যে ঢেউ, সেই ঢেউটা তো আছড়ে পড়েছে তোমার ইন্ডাস্ট্রির ওপরে। তো বাংলাদেশে, পশ্চিমবঙ্গে আয়রন অ্যান্ড স্টিলের ভবিষ্যৎ কি, কেমন দেখছো? ধন্যবাদ প্রদীপ। প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আয়রন অ্যান্ড স্টিলকে অনেকেই আবার সানসেট ইন্ডাস্ট্রিও বলে থাকে আজকাল। প্রকৃতপক্ষে ওটা হয়তো প্রায় সানসেট ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে চায়নায় কনসলিডেশনের পার্টিকুলারলি পরে আমি বলবো যে স্টিল ইন্ডাস্ট্রি আবার, ওয়ার্ল্ড স্টিল ইন্ডাস্ট্রি এবং ডেফিনেটলি ইন্ডিয়ান স্টিল ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। তুমি এইমাত্র টেকনোলজির কথা একটা বললে, স্টিল ইন্ডাস্ট্রিতে টেকনোলজির কতটা এখন এই মুহূর্তে ইম্প্যাক্ট, আমি বলবো ভয়াবহ ইম্প্যাক্ট। তার কারণ হচ্ছে যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা এত বেশি ডিসরাপটিভ ওয়েতে আমাদের শুধু ইন্ডাস্ট্রি নয়, বলতে গেলে প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এমনভাবে ছড়িয়ে পড়ছে যে সেই জিনিসটা না থাকলে পরে আজকের দিনে আমাদের পক্ষে বা কারোর পক্ষে ইনফ্যাক্ট টিকে থাকাটাই খুব মুশকিল। আমরা এখনো পর্যন্ত বোধহয় ভেবেই উঠতে পারছি না যে কোন কোন ফিল্ডে এই এআই জিনিসটা এসে আমাদের জীবনকে, আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের পরিবেশকে নানাভাবে ইনফ্লুয়েন্স করবে। তোমার প্রশ্নটা ছিল যে বিশেষ করে আমাদের বাংলার শিল্পের জোয়ারে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কী ভূমিকা নিতে পারে। অনেক সময় আমরা একটা গেল রব শুনি যে সব বোধহয় শেষ হয়ে গেল পশ্চিমবাংলায়, কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ভারতবর্ষে পশ্চিমবাংলাতেই প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যে শুরু হয়েছিল শুধু তাই নয়, এখনও পর্যন্ত কিন্তু আমাদের এখানে এই স্টেটে দুটো ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট রয়েছে, একটা অ্যালয় স্টিল প্ল্যান্ট রয়েছে এবং অসংখ্য মিনি স্টিল প্ল্যান্ট রয়েছে। অতএব পোটেনশিয়াল হিসেবে যদি দেখি, তাতে আমাদের দেশের, আমাদের প্রদেশের এর প্রচুর পোটেনশিয়াল আছে। এবার একটা জিনিস শুধু ভাবার আছে যে আমরা এই সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় দেখি যে পশ্চিমবাংলার বাইরে যে স্টিল ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই স্টিল ইন্ডাস্ট্রিগুলোতে বাঙালিরাই চালাচ্ছে এবং অত্যন্ত ভালো চালাচ্ছে। এখানে একটা মাইন্ডসেট ইস্যু কিন্তু আছে। আমি যখন নাকি আমার অন্যান্য প্রদেশের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি, তারা সবসময় কিন্তু একটা কথা বলে যে তোমাদের কোয়ালিটি ইজ ফাইন, তোমাদের প্রাইস ইজ ফাইন, বাট স্টিল উই আর অ্যাপ্রিহেন্সিভ। ওয়াই? বিকজ the responsiveness from this state happens to be not so good. একটুখানি বোধহয় কোথাও লেথার্জিক টেন্ডেন্সি আছে। তো সেই দুটো জিনিসকে যদি আমরা জয় করে এগিয়ে যেতে পারি, তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার কিনা জানি না, অন্তত ভাটাটা যে পড়বে না সেটা সম্বন্ধে আমি নিঃসন্দেহ। ধন্যবাদ সুবীর, ধন্যবাদ। আমি আসবো রিতেশের কাছে। তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে বিজনেস এখন করছো, তো ইউ আর ইন আইটি, টিকেটিংয়ে আছো, তুমি নিজে একটা রিটেল আউটলেট খুলেছো, কেমন দেখছো ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মার্কেট, ওয়েস্ট বেঙ্গলের মার্কেট? তুমি তো গাড়িতে করে সারা রাজ্য করো, কেমন দেখছো? Thank you, Pradeep. The West Bengal market certainly grow korche. As I see for the youth, what I have gone through over the period of time, the spending power is increasing. So the youth er kache ja disposable income ache ota obviously niye ora বিভিন্ন ভাগে দে আর ট্রাইং টু স্পেন্ড, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইজ টেকিং আ ভাস্ট রোল ইন দ্যাট। তো যখন আমি দেখি কি স্পেসিফিকলি কি একটা লোক ইনফ্লুয়েন্স হয় কি হি ওয়ান্টস টু বাই অ্যান অটোমোবাইল, অর ওয়েদার হি ওয়ান্টস টু বাই ইলেকট্রনিক, অর ওয়েদার হি ওয়ান্টস টু বাই এফএমসিজি, এনিথিং ইন পার্টিকুলার, তো ইউথটা he has this, since he has the spending power, now he's able to take decisions and he's able to move ahead in doing that. So yes, certainly apnar question ache, very varied industries are doing well, and West Bengal is yes, the retail market is growing exponentially and doing well. থ্যাংক ইউ রিতেশ। অনিন্দ, তোমার কাছে আসবো। তুমি ফাইন্যান্স জগতের মানুষ, আর আমরা জানি পশ্চিমবঙ্গে সেভিংস রেট ভারতবর্ষে আমাং দি হায়েস্ট। এই সেভিংস রেটটাই তো ভবিষ্যতে শিল্পায়নের প্রথম ধাপ। সেভিংস হলেই তবেই না সেখানটাতে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল হবে, এবং
তুমি যখন ফাইন্যান্সিয়াল কোম্পানি কলকাতায় চালু করলে যেরকম আশা করেছিলে সেরকমই চলছে, নাকি ডিমান্ড আরও বেড়েছে, আরও কমেছে, নাকি কি ট্রেন্ডস দেখছো? থ্যাংক ইউ প্রদীপদা। গুড ইভিনিং। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ নিউজ 18 বাংলা আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সো প্রদীপদা, আমি চাকরি ছেড়ে অন্ত্রপ্রনার হই কোভিডের সময়, অ্যান্ড কোভিড অ্যাকচুয়ালি আমাদের ফাইন্যান্স জগতের ব্যবসাকে পোল ভল্ট দিয়েছে। অনেকের ক্ষেত্রে যেটা হয়তো চ্যালেঞ্জ হয়েছে, আমাদের ক্ষেত্রে এটা একটা হ্যাভক অপরচুনিটি হয়েছে। তার কারণ আগে মানুষ খুব ভাষা থাকতো। ফর এক্সাম্পল, যদি ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কি কর্পাস নিয়ে তুমি রিটায়ার করবে, আমি দেখেছি যে কারুর 50 লাখ থাকলে সেও ভাবতো যে যথেষ্ট, কেউ 2 কোটি থাকলেও সে ভাবতো যথেষ্ট। বাট কতটা যথেষ্ট তার একটা তো ফিনান্সিয়াল প্ল্যানিং আছে, কিন্তু আগে কেউ এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে রাজি হতো না। সবাই ভাবতো যে আমি সব জানি, আমার সব ঠিক আছে। বাট কোভিড অ্যাকচুয়ালি আমাদের চোখটা খুলে দিল, এবং মানুষ বিশেষ করে স্যালারিড ক্লাস রিয়েলাইজ করলো যে আমি তো বাড়িতে আছি, আমার সব কিছু ঠিকঠাক চলছে, আমার কোনো ফিনান্সিয়াল ক্রাঞ্চ নেই, তাহলে ওয়াই ডোন্ট আই সেভ মোর। এবং সেভ বলতে আমাদের কলকাতায় যেটা তুমিও জানো যে একটা স্মল সেভিংসের ওপর কলকাতায় একটা ভীষণ একটা ফ্যাসিনেশন আছে। সো পোস্ট অফিস, এলআইসি, আর সেই আগের জেনারেশনের ফিক্সড ডিপোজিট। আনফর্চুনেটলি নান অফ দিস give you a post-tax return which can beat the inflation. সেটা মানুষ বুঝতে পেরেছে যে যেখানে আমি একটা 4.5% 5% ইনফ্লেশনকে ফাইট করছি। টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, একজন যদি 60 বছর বয়সে রিটায়ার করে আজকের তারিখে, এবং তার যখন 75 বছর বয়স হবে, তার যদি মান্থলি এক্সপেন্স এখন 1 লক্ষ টাকা হয়, সেটা বেড়ে দাঁড়াবে 1,97,000 টাকা। যদি 1.5 লক্ষ টাকা হবে 2,87,000 টাকা। সো এই যে পার্সপেক্টিভটা আমি আগে মানুষ ভাবেনি। আগে লোকে ভাবতো একটা আমার মেডিক্লেম আছে, মেডিক্লেমের যখনই কাউকে জিজ্ঞেস করা হতো যে মেডিক্লেমটা কত টাকা, না ঠিক আছে, আই এম সর্টেড। বাট মানুষ এখন বুঝতে পেরেছে যে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার মেডিক্লেম ইজ নট গুড এনাফ। দ্য কাইন্ড অফ কস্ট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। নাও কামিং ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল, প্রদীপদা, আই থিঙ্ক লট অফ পিপল উইল কমপ্লেন যে এখানে ইকুইটির দিক, যদিও আমরা ভারতবর্ষের প্রথম স্টক মার্কেট এখানে হয়েছে, বাট এখন একটু এখানকার বাঙালিরা রিস্ক অ্যাভার্স, বাঙালিরা ইকুইটিতে যেতে চায় না, পিএমএস অল্টারনেট ইনভেস্টমেন্টে যেতে চায় না, অনেকে এটা নিয়ে ক্রিপ করে। আমার মনে হয় ইট ইজ লাইক দ্যাট সেম সিচুয়েশন ওয়েন আ বাটা সেলসম্যান ওয়াজ সেন্ট টু আফ্রিকা অ্যান্ড টোল্ড যে আপনি জুতো বিক্রি করুন। ও গিয়ে বলেছিল যে মানে দুটো সিচুয়েশন, যে কেউ জুতো পরে না, হতে পারে একটা প্রচণ্ড অপরচুনিটি আর একটা প্রচণ্ড ডিসঅ্যাডভান্টেজ। আমার মনে হয় যে এটা একটা হিউজ অ্যাডভান্টেজ যদি এই অপরচুনিটিটা আমরা নিতে পারি, যে টু কনভার্ট পিপল ফ্রম স্মল সেভিংস টু গ্র্যাজুয়ালি, মানে যাদের রিস্ক অ্যাপিটাইট মেনে চলে ফিনান্সিয়াল প্ল্যানিং করে তাদের ওই লক্ষ্যটায় পৌঁছানো। যে আমি এখন মানুষ প্রায় 82 বছর বাঁচে, যে আমার কর্পাসটা 82 বছর অবধি লাস্ট করবে কি করবে না, সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অনিন্দা। সুজাতা, তোমার কাছে আমি লাস্ট আসবো, তার কারণ হচ্ছে 21st সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রি বা বিজনেস তার একটাই র মেটেরিয়াল, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। আর সেই ম্যান পাওয়ার তোমাদের মতো ইউনিভার্সিটি, ইগনু এবং অন্যান্য তোমরা প্রডিউস করো। তুমি ইগনুর চোখে কি দেখছো এই যে হাউ ডু ইউ রিচ আউট টু দ্য পপুলেশন? কি করে তোমরা প্রত্যেকটি যুবক বা যুবতী বা যে মাঝবয়সী ট্রেনিং চায় তারা কিভাবে নিজেদের উন্নতি করতে পারে যাতে ভবিষ্যতের জন্য তারা রেডি হতে পারে? Thank you so much, Pradipta. Firstly, good evening, Shubha Shondha, and very heartfelt thank you to News 18 Bangla and Rotary for having organized this wonderfully relevant and absolutely the point of this era discussion at this time. I was thinking, as Pradipta just said, that there are all business people out here, and I represent the Indira Gandhi National Open University. It's an autonomous university of the Ministry of Education, and it is actually India's success story for democratizing education and having, met the aspirations of thousands and thousands of people,
and having taken education to every doorstep, irrespective of age, religion is, gender and any kind of differences. That is the most significant part of Indira Gandhi National Open University. So we have basically, I'm talking of huge numbers and gross enrollment ratios. And if you talk of India's phenomenal literacy rate now, which is 77.7%, a huge amount and a huge percentage actually comes through the open and distance learning which IGNOU had implemented. So this is kind of wrapping up a little bit of thing. Coming back to what Pradipta has said and what my duty out here is, education and is basically going to be the foundation from where every business is going to start their initiatives. The trained personals, there is a huge space and gap in trying to understand how we can create an interface between industry, what industry wants, and what educational institutions are producing. And I'm sorry to say that is a gap which is hugely magnified at this point of time. And being in the, I'm heading Kolkata Regional Center here, and our enrollment ratio all over India is about, we have certified about 3 lakhs, and in Kolkata alone we have diplomas and and degrees and certificates given to about 12,000 the last convocation. But having said that, the industry is thirsting for people to run their, machine, and we as education institutions, we are waiting to see how exactly our students, after they come out of the industry or out of the university, can get absorbed. Thank you.